যে শ্রাবণে প্রেম আসে। লেখিকা তন্নিমা খান, পর্ব 4। সন্তানের খিদে মেটায়, এটা আরেক স্বস্তিদায়ক দৃশ্য একজন বাবার জন্য। কিন্তু কারো স্বস্তি বিনষ্ট করে নিজের সন্তানের স্বস্তি নিশ্চিত করা তো অন্যায়। শ্রেয়ান এর আনন্দরা ফিকে পড়ল। সে দুঃসহ এক ঢোক গিলল। কত সুন্দর হতো যদি তার সন্তানটির মুখ সর্বদা অটল থাকত। সে মাকে বলল, মামনি, মিলা ছোট, ওর শুধু শ্রবণের কষ্ট দেখে এমন কাজ করেছি, কিন্তু এরপর থেকে আর কখনো ওকে প্রশ্রয় দেবে না এই কাজ করতে। ইরামের বাবা আর পরিবার এটা নিশ্চয়ই ভালো চোখে দেখবে না। আমাদের জন্য কারো পরিবারের ঝামেলা হোক, এটা আমি কদাপি মেনে নিতে পারবো না মামনি। কিসের পরিবার, কিসের বাবা? ইরামের বাবা আছে নাকি? মা মেয়ে কত কষ্টে জীবনযাপন করছে তুই জানিস? সুমনা কপাল কুঁচকে বলল। শ্রেয়ান অবুঝ কণ্ঠে শুধায়, মানে? ইরা ডিভোর্সি, তার স্বামী ওই পরীর মতো মেয়েটাকে সহ একদিন রাতে তালাকের পেপার হাতে ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এক বাচ্চা হওয়ার পর তার মনে হয়েছে বোবা, বধির এই মেয়ের সাথে সংসার হবে না। সে আরও ভালো কিছু ডিজার্ভ করে। স্বামী নাকি বড় চাকরি করে, নতুন স্ত্রী নিয়ে সুখে সংসার করছে সে। মা নেই ইরার, এতদিন খালা বাড়িতে থাকতো, সেখানেও কেউ রাখতে চায় না, তারপর এখানে এসে উঠেছে। সে তোর মোর্শেদ চাচার বউকে তো চিনিস না? আজ তো এক দজ্জাল লোভী মহিলা। কতটুকু 7 মাসের বাচ্চা মেয়েটা নাকি তার সব ঘর এলোমেলো করে ভাঙচুর করে। তারা তার ঘরের সব কিছু খেয়ে ফেলে। তার ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না। ঘরের যত সমস্যা সব ইরা আর ইরার মেয়ের। যতক্ষণ ছিলাম শুধু ইরা আর ইরার মেয়ের দোষ। অথচ মেয়েটা বোবা, বধির, সাথে ওই মাস কয়েকের বাচ্চা। কত নিচু মনের মহিলা। সুমনার কণ্ঠে ভরপুর তেজ, দিদিক্ষা। অবাক পানে তাকিয়ে থাকা শ্রেয়ানের চোখে মুখে বিরক্তির প্রলেপ পড়ল। মামনি কী করলো তা নিয়ে আমাদের কি? তুমি তাদের নিয়ে বাজে কথা কেন বলছো? বাজে কথা না, এগুলো তাদের আসল পরিচয়। তবে আমি বলবো না কেন? আগে চুপ থাকতাম বলেই সবাই পার পেয়ে গিয়েছিল, কিন্তু এখন আর আমি চুপ থাকবো না। ভালো মানুষের দিন শেষ। ভালো মানুষই দেখিয়েই আজ আমার নাতিটার এই অবস্থা। শ্রেয়ান হতাশ হয়। নিরুদ্বেগ শান্ত স্বরে বলে, কোত্থেকে কোথায় চলে গেলে তুমি? সুমনা টলমলে চোখে তাকিয়ে কণ্ঠে ক্ষোভ নিয়ে বলে, যাব না তো কী করব? কোথায় কি কমতি ছিল? তার সাথে আজ পর্যন্ত কেউ একটা উঁচু স্বরে কথা বলেনি। তুই মাথায় তুলে রাখতি, আমি মাথায় তুলে রাখতাম, কিন্তু এত কিছুর পরও দিন শেষে কোনো আমার দাদু ভাইটাকে পুষ্টিহীনতার কারণে হাসপাতালে পড়ে থাকতে হয়েছে। একটা নারীর আর কি প্রয়োজন? আল্লাহ তো তাকে সব ভরপুর দিয়েছিল। আর ওদিকে ওই বোবা মেয়েটিকে দেখো, ওর মাতৃত্ব কতটা দৃঢ়। বাচ্চা মেয়েটাকে নিয়ে দাঁত কামড়ে দিয়ে সকলের অবজ্ঞা সহ্য করে থাকছে। কেন? শুধুমাত্র ওই বাচ্চাটার জন্য। সেও মা আর তোর। শ্রেয়ান নির্বিশেষ তাকিয়ে থাকে, অসহনীয় অস্থিরতা নিয়ে বলে, অনেক হয়েছে মামনি। কথায় কথায় এগুলো টানা খুব জরুরি। যেভাবে সুখে থাকতে পারে আমি তাকে সুখে রাখতে পারিনি, যার ফলস্বরূপ আজ আমি আর আমার ছেলে একা। আমাদের ও এভাবেই সুখ খুঁজে নিতে হবে। কেন পেছনের কথা টেনে দুঃখ বাড়াও? সুমনা আর কথা বাড়ালো না, টলমলে চোখে রান্নায় মনোযোগ দেয়। শ্রেয়ান উষ্ণ নিঃশ্বাস ফেলল। জীবনের এই বিদঘুটে টানা হেঁচড়ায় মা ইদানিং বড্ড বিক্ষিপ্ত মেজাজের হয়ে গিয়েছে।
সে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। অত নম্রতার অনুভব হয়, চোখের সামনে ভেসে ওঠে অসম্ভব সুন্দর একটি গভীর মুখ আর অস্পষ্ট কিছু শব্দ। বেদনায় অন্তঃস্থল কেমন শক্ত হয়ে আসে। অমন সুন্দর মেয়েটাকে দেখে তার বাবা জৈবিক সুখ খোঁজে কী করে? ওর মুখটি দেখলেই তো মনে হয় পুরো পৃথিবী জিতে যাওয়া এক শক্তিশালী বাবা সে। ছেলেকে আঁকড়ে ধরা হাতটি আরও দৃঢ় হয়ে আসে। ঘৃণ্য এক পিতৃত্বের বর্ণনায় সে ছেলেকে বুকে চেপে মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, পাপা সবসময় তোমার ঢাল হয়ে থাকবো আব্বু। আমাদের কাউকে লাগবে না, আমরা আমাদের মতো ভালো থাকবো। হাসি মুখে বলতে বলতেই শ্রেয়ান নিজের ঘরে ঢুকলো। কাবার্ড থেকে ছেলের একটা টি শার্ট আর প্যান্ট বের করে পরালো। বাইরে হাঁটতে যাবে। বাইরে গেলে ছেলে খানিক আনন্দ পায়। ছেলেকে নিয়ে শ্রেয়ান তৈরি হয়ে বের হতেই মিলার সাথে দেখা হলো। শ্রেয়ান স্মিত হেসে তাকে ডাকলো, মিলা এদিকে আয়। মিলা হেলতে দুলতে আসে। আজকের কর্মের জন্য তার মাঝে কোনোরূপ ভয় দেখা গেল না। শ্রেয়ান তার মাথায় হাত রেখে স্নেহের কণ্ঠে বলে, এত ভালোবাসিস শ্রবণকে? মিলা কপাল কুঁচকে বলে, তো ভালোবাসুক না। শ্রেয়ান হাসল, বলল, বাসবি, কিন্তু তাই বলে এমন কাজ আর করিস না, তারা বিরক্ত হবে। আর এটা ঠিক না। এখন যা, রেডি হয়ে আয়। কেন, কোথায় যাইব? মিলা কপাল কুঁচকে শুধায়। শ্রেয়ান হাঁটতে হাঁটতে বলে, তোর আনারকলি কিনতে। মিলার চোখ বড় বড় হয়ে গেল। সে চঞ্চল কণ্ঠে শুধায়, লাল টুকটুকে যে টুকটুকে তুই চাস? শ্রেয়ান হেসে বলল, আমি আইতেছি ভাইজান। মিলা চমৎকার করে এক ছুট লাগায় নিজের ঘরে। শ্রেয়ান হো হো করে হেসে উঠল তার দৌড় দেখে। দিনগুলো এভাবেই কাটতে লাগলো। কেটে যায় আরও কয়েকটা দিন। মাতৃদুগ্ধের কথা ভুলে যাওয়া শ্রবণের জীবনে হঠাৎ করে দমকে হাওয়ার মতো আছড়ে পড়া মাতৃদুগ্ধের ছোঁয়ার শ্রবণ নামক অবুঝ শিশুটি কাতর হয়ে পড়েছে। সে কোনো ক্রমে কৃত্রিম দুধের সংস্পর্শে এসে ভুলতে চায় না মাতৃদুগ্ধের অতুলনীয় সেই স্বাদ এবং মায়ের মতো নরম সেই দেহ জড়িয়ে ধরে দুধ খাওয়ার আরাম। মায়ের কোলে শুয়ে পা দোলাতে দোলাতে দুধ খাওয়ার থেকে আরামদায়ক কোনো কিছু আসে নাকি পৃথিবীতে? নেই তো। মায়ের দেহের সেই মিষ্টি সুবাস, সাথে অমৃতের ন্যায় সেই সুগন্ধি দুধ অতুলনীয়। ছোটোবেলায় ইরা বইতে পড়েছিল পাখিরা কিচিরমিচির ডাকে, বসন্তে নাকি কোকিল কুহু কুহু ডাকে, কাক নাকি কাকা ডাকে, কবুতর বাকবাকুম ডাকে। বইতে আরও পড়েছিল বর্ষাকালে নাকি আকাশে মেঘ গুরুম গুরুম করে বজ্রপাত পড়ে বৃষ্টি ঝপঝপিয়ে পড়ে, তো কখনো ঝিরি ঝিরি শব্দ করে। কর্মগতভাবে বাক প্রতিবন্ধী বধির ইরা আজ পর্যন্ত কখনো পাখির ডাক শোনেনি। তার খুব ইচ্ছে হয় পাখির ডাক শুনতে, ঝড়ের দিনে বজ্রপাতের আওয়াজ শুনতে, পানির কলকল শব্দ শুনতে, পৃথিবীর নিজস্ব আর্তনাদ সহ উল্লাসের আওয়াজ শুনতে, দৈনন্দিন কর্মজীবনের সব কিছুর আওয়াজ শুনতে। খুব ইচ্ছে হয় ইরামের মুখে মা ডাক শুনতে। কিন্তু এই ইচ্ছাগুলো ইরা সব সময় জ্বরের ঘোরেই আছে। কারণ যতক্ষণ সে ঘোরের মাঝে থাকে ততক্ষণ সে নিজেকে আর পাঁচটা মেয়ের মতো ভাগ্যবতী পরিপূর্ণ মনে করে। ঘোর ব্যতীত কল্পনাতেও সে এই ইচ্ছাগুলো পোষণ করে না। কারণ সে তো জানে সৃষ্টিকর্তা তাকে অপূর্ণ অবহেলা হিসেবে পাঠিয়েছে, তার জন্য এগুলো নিষিদ্ধ। আজও ইরার জ্বর হয়েছে, তাই তো সে এত এত রঙিন স্বপ্ন দেখছে। গতকাল অনেক রাত পর্যন্ত মিমির ঘরসহ ঘরের সোফা, পর্দা, বিছানার চাদর এগুলো ধোয়া ফেলা করেছে। আজ সপ্তাহের রবিবার। মঙ্গলবার মিমিকে
পাত্রপক্ষ দেখতে আসবে, এটাই পরিষ্কার পরিচ্ছন্নতার কারণ। চুলায় ডাল বসানো, রান্নাঘর থেকে ব্যস্ত শহর দেখতে দেখতে ইরা রঙিন স্বপ্নগুলো দেখছিল। ডাল হয়ে গেলেও সে ডালটা চুলোর উপর থেকে নামাতে যায়। অন্যদিকে পেছন থেকে ধেয়ে আসা তিক্ত কথাগুলো থেকে সে অজ্ঞ রয়ে গেল। বধির ইরা বুঝতে পারল না পেছন থেকে ধেয়ে আসা বিপদের পূর্বাভাস। আরে এই মুখ পুরি, দেখো তোর মেয়ে কী করেছে। ধেয়ে আসায় এক নারী হাতে আরেক নারীর জন্য এত ক্রূরতা। পৃথিবী এমন বৈচিত্র্যময় কেন? কর্মরত বধির ইরার কাঁধ ধরে কেউ ক্ষিপ্র বেগে ধাক্কা মারতে ফুটন্ত ডালগুলো সব ঝলসে গেল ইরার হাত সহ 2 পা এবং পেটের কিছু অংশ। কণ্ঠনালীত সৃষ্টিকর্তা আগেই বন্ধ করে দিয়েছে। মাটিতে পড়ে ছটফট করতে থাকা ইরা যন্ত্রণায় ব্যথাতুর আওয়াজ পর্যন্ত করতে পারল না। হাত পা ছিটিয়ে ছিটিয়ে শুধু অস্পষ্ট স্বরে এ আ শব্দ করছে। লালচে চোখ বেয়ে ব্যথারা গড়িয়ে গড়িয়ে পড়ছে অনর্গল। হ্যালো পাতলা মেয়েটির শ্বাস বোধ হয়ে আসলো অসহ্যহীন সেই জ্বলনের কারণে। সম্মুখীর মা রূপী মহিলার দিকে একটু সহানুভূতির আশায় তাকায়, কিন্তু সেখানে তাকে আশাহত হতে হয়। সালমা চেঁচিয়ে উঠল রান্নাঘরের সেই বেগতিক অবস্থা দেখে। আরে এই মিমি, দেখে যা, মুখ পুরি কী করেছে। নিজেও পুড়েছে, আবার রান্নাঘরে সব শেষ করেছে। আর একটা ফাজিলের বাচ্চা আমার তোশকটা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছে। আমার সংসারের সব জিনিস নষ্ট করতে এসেছে এই রাক্ষসী 2 মা মেয়ে। এরপরও তোর বাপ আহ্লাদ দেখাবে। আসুক আজ। ওদের ঘর থেকে না বের করলে আমি এই ঘর থেকে বেরিয়েই যাব। ডালের কড়াইটা ছিটকে পড়ে মেঝেতে। ব্যথায় নিশ্চল হয়ে মেঝেতে পড়ে থাকা ইরা নিজের পাটা নাড়াতে গেলেও মরণ যন্ত্রণা অনুভব হলো। সে আবার পড়ে রইল সেই গরম ডাল ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঝেতেই। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে আসছে একদম অনিচ্ছাকৃত, কারণ এই ব্যথাদের উপর ইরার নিয়ন্ত্রণ থাকতে সে এতটুকুও প্রকাশ পেতে দিত না। কিন্তু আফসোস, ইরা হেরে যাচ্ছে শরীরের জ্বলনের কাছে। হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত খিটিমিটি করে ইরা সহ্য করার চেষ্টা করে সেই জ্বলন। একটা সময় দুঃখতে ইরার ব্যথারা হার মানল তার নিষ্ঠুর জীবনের কাছে। এই জীবনে ইরার ব্যথাদের কেউ সহানুভূতি দেখাবে না, তাই তো ব্যথারা নিজেরাই নিজেদের মাত্রা কমিয়ে নিল। শরীরে একটু জ্বলন কমাতেই ইরার আড়িয়ে যাওয়া চোখগুলো বন্ধ হয়ে গেল। 2 মিনিট বন্ধ নেত্রে ইরা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সময় নিয়ে উঠে দাঁড়ালে জ্বলন্ত জায়গাগুলোতেও সুতোর স্পর্শে মেয়েটির কণ্ঠ থেকে আপনা আপনি অস্পষ্ট শব্দ বেরিয়ে আসে। চোখ তখন উন্মুক্ত। সে খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটতে হাঁটতে ধীর পায়ে রান্নাঘর থেকে বের হয়। বসার ঘরে বসে চিৎকার চেঁচামেচি করা সালমা তাকে দেখতেই চেঁচিয়ে উঠল, দেখো দেখো, সব ঘর মাকড়সা। এই মুখ পুরি, তুই থাকতি ওখানে পড়ে, বের হলি কেন? পরিষ্কার করে বের হচ্ছিস। ডাল ছাড়া আর বাপ ভাত খেতে পারে না। সে একটু পরেই খেতে আসবে। কি দিয়ে ভাত দেব? তাড়াতাড়ি গিয়ে ডাল রান্না কর। ইরা দুর্বল আঁখি তুলে তাকায় সালমার দিকে, যে কি না মুখ নেড়ে লাগাতার কিছু বলে যাচ্ছে। কিছু শুনতে না পাওয়ায় ইরা ব্যথাতুর হাসল। টাইলসের উপর বসে থাকা মেয়েকে এক পলকে দেখে সে সোজা বাথরুমে চলে গেল। ঝর্নার নিচে গিয়ে দাঁড়াতেই জ্বলন্ত শরীর যেন একটু স্বস্তি পেল। এরা বুক ভরা শ্বাস নেয়, দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে মেঝেতে। কিয়াত কাল বাদী
বাথরুমের পরিবেশ ভারী হয়ে উঠল অস্পষ্ট আর্তনাদে ভরা কান্নায়। 10 মিনিটের বেশি জ্বলন্ত শরীরকে স্বস্তি দিতে পারল না ইরা। মেয়ে একা মেঝেতে বসা, সে পুরোপুরি বসতে পারলেও হঠাৎ হঠাৎ ব্যালেন্স হারিয়ে চিৎ হয়ে পড়ে যায়। বাথরুম থেকে বের হতেই দেখল 2 হাতের লাল চামড়া কালো হয়ে ফুলে উঠেছে। পায়ে একটু কম পুড়েছে, কিন্তু যেটুকু পুড়েছে সেটুকু এখন ফোসকা পড়ে গিয়ে টুইটুম্বর হয়ে গিয়েছে। মেয়ের কাছে ধীরে ধীরে এগিয়ে যেতেই সালমা আর মিমি বিশালকৃতির এক তরস এনে দুম করে রাখল সদর দরজা বরাবর। ইরাকে ইশারা করে সালমা বলল, এই বেজন্মা কোথাকার, নাটক শেষ হলে এটা গিয়ে সোজা ছাদে দিয়ে আয়। তোর মেয়ে প্রস্রাব করে মাখিয়ে দিয়েছে। আমার এই দামি তোশক থেকে যদি একটু গন্ধ আসে না, তুই বানিয়ে দিবি আর আজকের মধ্যে ঘর থেকে বের হবি তোর ওই মেয়েকে নিয়ে। ওর কান্নার কারণে মিমির কালকের পরীক্ষা খারাপ হয়েছে। ছেলেটার মাথা তো আগেই খেয়েছিস সারাক্ষণ এদের পেছনে পড়ে থেকে। কি হলো বুঝতে পারছিস না? এটাই এই তোশক, গিয়ে ছাদে দিয়ে আয়। সালমা ইরাকে ভালো করে ইশারায় বোঝাতে লাগলো। দরজায় সদ্য দাঁড়ানো সুস্মিতা আর শ্রেয়ান থমকায় অশ্রাব্য গালিসহ তিক্ত কথা শুনে। সুস্মিতা সেদিকে তাকিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়ে ভাইয়ের কনুইয়ে নাড়া দিয়ে বলল, কি কাজ আছে ভাইয়া, তাড়াতাড়ি করো, আমি উপরে যাব। শ্রেয়ান ধ্যানচ্যুত হয় দৃষ্টি সবার মেঝেতে বসা ইরা আর ইরামের থেকে। চোয়াল শক্ত করে নত মস্তিষ্ক গলা খাঁচারি দিল। সালমা আর মিমি চমকে দরজার দিকে তাকায়। শ্রেয়ান থমথমে মুখে হাতের খামরা এগিয়ে দিয়ে বলল, চাচা কোথায়? চাচি, এই খামটা তাকে দিন আর বলুন পাপা তাকে এখনই এটা নিয়ে অফিসে যেতে বলেছে। সালমা অপ্রস্তুত সৌজন্য হেসে বলল, তোমার চাচা তো বাড়িতে নেই বাবা, বাজারে গিয়েছে। তুমি আমায় দাও, সে আসলেই আমি দ্রুত পাঠিয়ে দেব। ছোট্ট একটা জবাব দিল শ্রেয়ান। মেঝেতে বসা কেমন অদ্ভুত আচরণ করা ইরার দিকে এক পলক দৃষ্টি ফেলে সে বোনের হাত ধরে চলে যায়। শ্রেয়ান চলে যেতেই সালমা ইরার মাথায় একটা ধাক্কা দিয়ে বলল, ওটা ছাদে দিয়ে আয় শিগগিরই, প্রস্রাব শুকিয়ে গন্ধ হয়ে গেলে তোর খবর আছে। ইরা মেয়ের পেছনে একটা কুশন রেখে দুর্বল পায়ে উঠে দাঁড়ায়। লিফটের সামনে গিয়ে দাঁড়ায় সুস্মিতা আর শ্রেয়ান। সুস্মিতা ভাইয়ের দিকে তাকিয়ে অসন্তোষের সাথে বলে, এসব কি ভাইয়া, কি ধরনের ভাষা ব্যবহার করে? চাচি, পাপাকে বলো এদের এখানে না রাখতে, পরে আমাদের মানসম্মান নিয়ে প্রশ্ন উঠবে। এমন মানুষ বিল্ডিং এ রাখে কেউ? ওই মেয়েটা কে? কাজের মেয়ে? ওকেই বলছিল মনে হয়েছে। সৎ মেয়ে। চাচার আগে ঘরের মেয়ে ওটা। ক্রোধ নিয়ন্ত্রণে ব্যস্ত শ্রেয়ান ধিমি কণ্ঠে জবাব দেয়। সুস্মিতা ঘৃণায় নাক ছিটকায় বলে, কি খারাপ আচরণ করে খারাপ মহিলা। ততক্ষণে লিফট খুলে গেল। সুস্মিতা আর শ্রেয়ান লিফটে উঠে 3 নাম্বার বাটন প্রেস করল। তবে দরজা বন্ধ হওয়ার আগেই একটা তোশকের এক কোণা আটকানো 2 দরজার মাঝে। দরজাটি আবার খুলে গেলে ইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোনো দিকে না তাকিয়ে তোশকটিকে টেনে হিঁচড়ে লিফটের ভেতর ঢোকাতে লাগল। বিশাল তোশক, পোড়া হাতের নরম চামড়ার লাগাতার ঘর্ষণে মেয়েটি বারবার থেমে থেমে শ্বাস নেয়, আবার চেষ্টা করে। শেষবারের চেষ্টায় অধৈর্যের প্রকাশ। নিজের সকল ব্যথা অসম্ভবকে তুচ্ছ করে ইরা তোশকটি নিয়ে লিফটের ভেতর ঢুকতে সফল হয়, কিন্তু তার বিভীষিকাময় পরিণাম
দেখল সুস্মিতা আর শ্রেয়ান। দোদুল্যমান দেহটিকে দু হাতে আঁকড়ে ধরল সুস্মিতা। নিশ্চিত গলায় শুধায়, আপনি ঠিক আছেন? এত বড় একটা তোষক আপনি একা নিচ্ছেন কেন? বলতে বলতে ইরার অস্পষ্ট আর্তনাদ শুনতে পেল সুস্মিতা। সে হকচাকালো নিজের আঁকড়ে ধরা হাতটির দিকে তাকিয়ে। ইরার হাতটি ছেড়ে দিতেই সুস্মিতা ভায়া বলে আর্তনাদ করে উঠল। শ্রেয়ানের চোখের কার্নিশ লাল হয়ে উঠল। বোনের হাতের তালুতে উঠে আসা এক ফালি পোড়া চামড়া দেখে ইরা হাত আঁকড়ে ধরে নিচে বসে পড়ল। বদ্ধ নেত্রে হাঁফড়ের মতো ব্যথাতুর শব্দ করছে সে। সুস্মিতা দ্রুত হাত ঝাড়া দিয়ে বসে পড়ল। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি আপনার হাত পোড়া। দেখি আমি একজন ডাক্তার, আমায় দেখতে দিন। বলে সুস্মিতা ইরার দুই হাত আলতোভাবে ধরে তুলল। দুটো হাতেই বাজে অবস্থা, তবে ডান হাতের অবস্থা একদম কাহিল। সে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা ভাইয়ের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, ভাইয়া তাকে বাসায় নিয়ে চলো, সেখানে চিকিৎসার সরঞ্জাম কিছু আছে, না হলে তাকে হাসপাতালে নিয়ে যাব। ততক্ষণে 3 তলায় লিফট থামল। ইরা ব্যথা সামলে উঠল দ্রুত। সম্মুখে অপরিচিত মুখ দেখে দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করল। সুস্মিতা তাকে বলল, ধীরে ধীরে উঠুন, আপনি আমাদের সাথে বাসায় চলুন, আপনার চিকিৎসার প্রয়োজন। শ্রেয়ান ধিমি কণ্ঠে বোনকে জানায়, সে বাক প্রতিবন্ধী আর বধির। বলে সে এগিয়ে আসে 1 পা। ইরাকে ইশারায় বলল, আপনি আমাদের সাথে বাসায় চলুন, আপনার হাতে চিকিৎসার প্রয়োজন। ইরা বুঝতে পারল শ্রেয়ানের কথা। সে তৎক্ষণাৎ না বোধক মাথা নেড়ে জোরপূর্বক হাসল। নিজের মতো করে আ উ করে কিছু বলতে লাগলো সুস্মিতা অবুঝ পানে তাকিয়ে ভাইয়ের দিকে। উনি কি বলছে ভাইয়া? ইরার ব্যথা ঢাকার প্রকাশরত মুখটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা শ্রেয়ান শক্ত কণ্ঠে বলল, তার কাছে ওষুধ রয়েছে, সে একটু পরে ডাক্তারের কাছেও যাবে, আমরা যেন চিন্তা না করি। সুস্মিতা নিরুক্ত করল। ইরা শুনল না। সে 6 তলায় বাটনে প্রেস করে দিল। ফলস্বরূপ সুস্মিতা আর শ্রেয়ানকে বের হতে হবে। শ্রেয়ান থমথমে মুখে বোনকে বলল, তুই যা, আমি আসছি। সুস্মিতা নীরবে মাথা নেড়ে চলে গেল। ইরা এক পলক শ্রেয়ানের দিকে তাকিয়ে আবার নিজের হাতটিকে উড়ানো দিয়ে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ল। শ্রেয়ান ওই সময়টুকু একটা কিছু বলল না। চুপ করে দাঁড়িয়ে থেকে লিফট খুলে যেতেই সে নিরুত্তর নির্বিকার শক্তি কাঁধে তুলে হাঁটা শুরু করল। ইরা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। শ্রেয়ান সেটিকে ছাদে শুকাতে দিয়ে ইরার দিকে কোনোরূপ ভ্রূক্ষেপ না দেখিয়ে নিচে নেমে গেল। ইরা হতবাক চোখে তার গমনের পানে তাকিয়ে থাকে। শ্রবণ উদাসীন নির্ভীক দুর্বল দেহে পড়ে রয়েছে বাবার কোলে। তার কৌতূহলের দৃষ্টি বাবার শার্টের বোতামের দিকে। অলস হাতে বাবার শার্টের বোতাম নিয়ে খোঁটাখুটি করছে সে। ছেলের পাতলা চুলে হাত বুলাতে থাকা শ্রেয়ানের চেহারা ভাবুক। গভীর চিন্তায় মগ্ন সে। একধারে কোনো ধূসর কিছুকে দেখে চলেছে। সুস্মিতা কফি হাতে ভাইয়ের ঘরের বারান্দায় ঢুকল। বেতের টেবিলে কফি 2 কাপ রেখে ভাইয়ের পাশে বসে। ভাবুক ভাইয়ের থেকে শ্রবণকে নিজের কোলে নিয়ে শুধায়, কি ভাবছ? শ্রেয়ান অনড় অবস্থাতেই ভাবুক কণ্ঠে শুধায়, আমরা সব দিক থেকে সবসময় সুখী কেন হই না? আমরা সব দিক থেকে সুখী হলে সৃষ্টিকর্তাকে ভুলে যাব তাই। সুস্মিতা বড্ড স্বাভাবিক কণ্ঠে জবাব দিল। শ্রেয়ানকে আবার ভাবুক হতে দেখা গেল। কক্ষিপটে ভেসে চলেছে পুড়িয়ে যাওয়া হাতে সেই উঠে আসা এক অত্তর চামড়ার দৃশ্য। সে কি বিভীষিকাময় দৃশ্য! শ্রেয়ানের কেন এত ব্যথা অনুভব হচ্ছে? মনে হচ্ছে কেউ তার শরীর থেকে চামড়া ছিঁড়ে নিয়ে গিয়েছে।
এক অসহ্য অনুভূতি সামলাতে না পেরে বলে, আমার কেমন অস্থির লাগছে। কোন বিষয়ে? আমি কারোর কষ্ট দেখতে পারি না কেন, যেখানে আমি নিজেই এক দুঃখী মানুষ। শ্রেয়ানের অসন্তোষ মাখা কণ্ঠে সুস্মিতা মৃদু হেসে বলল, তুমি সবার নয়। তুমি এমন কারো কষ্ট সহ্য করতে পারো না যার কষ্ট নিরসন করার সামর্থ্য তোমার রয়েছে। আর সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি তার কষ্ট নিরসন করতে পারছো না। এই অনুভূতি তোমার তাড়া করে বেড়ায়, অস্থির করে তোলে। শ্রেয়ান ঘাড় ঘুরিয়ে তাকায় বোনের দিকে। সুধায়, আমার কি সত্যি সামর্থ্য আছে তার কষ্ট দূর করার? তার মানে? কার? বলতে না চাইলে বলো না। তবে সামর্থ্য আছে কি নেই সেটা তুমি নিজেকে প্রশ্ন করো। তার পরিস্থিতি বিবেচনা করো। তারপর ভাবো তোমার সামর্থ্য আছে কি না। ভাবো তুমি কিছু করলে তার পরিণতি মোকাবেলা করতে পারবে কি না। যদি মনে হয় তুমি যথেষ্ট সামর্থ্যবান, তবে নিজের এই ক্ষমতার সঠিক ব্যবহার করো। শ্রবণকে আদর করতে বলল সুস্মিতা। ছেলের মুখ পানে তাকিয়ে শ্রেয়ান গভীর ভাবনায় ডুবে যায়। মুহূর্তের অন্তঃকরণে এক চমৎকার ফ্রেম ভেসে উঠল। সেখানে চারটি স্নিগ্ধ মুখ একদম ঠিকঠাকভাবে এঁকে গিয়েছে। সুস্মিতা আবার জিজ্ঞেস করে, ওই মেয়েটা অমন করলো কেন? আমাদের সহ্য নিল না কেন? আত্মসম্মান বোধ। শ্রেয়ান ছোট্ট করে জবাব দেয়। সুস্মিতা কপাল কুঁচকে শুধায়, কথা সহ্য করে আত্মসম্মান রক্ষা করার কেমন লজিক? আমার তো মনে হয় না তার ডাক্তার দেখানোর মতো এবিলিটি আছে। কারোর জন্য হয়তো ওইটুকুই বেঁচে যাওয়া একমাত্র সম্বল। আমাদের উচিত তাদের আত্মসম্মানবোধে আঘাত না দেয়া। শ্রেয়ান শান্ত স্বরে বলল। সুস্মিতা আর কথা বাড়ায় না। মধ্যাহ্নের ভোজন চলছে তখন। সুস্মিতা মায়ের হাতে হাতে কাজ করছে। পেশায় একজন কার্ডিওলজিস্ট। এখনও পুরোপুরি এস্টাবলিশড নয়, তবে হয়ে যাবে শীঘ্রই। সে এমনি হুটহাট, কখনো একবেলা থাকে তো কখনো একদিন। তার শ্বশুর বাড়ি আর স্বামী অমায়িক। সকলে তখন আলাপ আলোচনা করতে করতে খাওয়া দাওয়া করছিল। তাদের আলোচনায় হঠাৎ বিঘ্ন ঘটল শ্রেয়ানের অপ্রত্যাশিত কথায়, আমি বিয়ে করতে চাই। উপস্থিত সকলে চমকে উঠল। শাহেদ চৌধুরী বিব্রত বোধ করল হঠাৎ এমন কথায়। সে গভীর গলায় শুধায়, কি বলছো? হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? শ্রেয়ান গম্ভীর এক শ্বাস নিল। দৃঢ় কণ্ঠে বলল, আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিয়েছি। সুমনায় দৃষ্টি চকচক করে উঠল। সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছিস। আমরা তাহলে মেয়ে দেখা শুরু করব? মেয়ে দেখতে হবে না। শ্রেয়ান নত মস্তকে গম্ভীর গলায় বলল। ভাইকে পর্যবেক্ষণ করতে থাকা সুস্মিতা সুগন্ধি গলায় বলে ওঠে, মেয়ে না দেখলে বিয়ে করবে কি করে? সুমনা শাহেদ চৌধুরী উৎসুক নজরে তাকিয়ে ছেলের দিকে। শ্রেয়ান চোখ তুলে তাকায় বাবা মায়ের পানে। বলে, আমি ইরাকে বিয়ে করতে চাই। ইরা? সুমনার হতভম্ব কণ্ঠ। ইরা মানে ওই লিফটের মেয়েটা? সুস্মিতার চঞ্চল কণ্ঠে শ্রেয়ান মাথা নাড়ল। সুস্মিতার ঠোঁটের কোণে থেকে ঠিকরে হাসি বেরিয়ে আসলো। সে দেখেছিল ভাইয়ের চোখে মেয়েটির জন্য অজানা নম্রতা, ক্লেশ।